আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ব্যায়াম শাখার শিক্ষার্থীরা, আনামতা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বাংলা 2 এর উপর একটি সুপার সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সাজেশনটি বিস্তারিত ব্যাখ্যা করি। তোমরা তোমরা এখানে লক্ষ্য করো, আমরা বাংলা 2 থেকে যে সাজেশনটা আলোচনা করব তার উপর ভিত্তি করে আগে আমি গদ্যের অংশটা আলোচনা করব। গদ্যের অংশের মধ্যে তোমাদের 3টা গল্প দেওয়া আছে। 3টা গল্প হচ্ছে, একটা হচ্ছে অপরিচিতা, 2 নম্বর হচ্ছে গৃহ, 3 নম্বর হচ্ছে 52 দিনগুলো। তোমরা এই 3টা গল্পের মধ্যে তোমরা এই 2টা গল্প ভালো করে পড়ে নিবা, তাইলেই হবে। আর এই গল্পটা আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু এটা বঙ্গবন্ধু নিয়ে কাহিনী, তাহলে এটা আসার সম্ভাবনা খুবই কম। তোমরা এই 2টা গল্প ভালো করে পড়ে নিতে পারো আর এটা পড়তে পারো তোমাদের, কারণ তুমি যদি এই গল্পটা নাও পড়ো তাও হবে। তোমাদের 5টা সৃজনশীল থাকবে গদ্য থেকে, তাহলে তোমার এখান থেকে 3টা সৃজনশীল আনসার করতে হবে। যে কোনো একটা গল্প থেকে যদি 3টা সৃজনশীল আসে তুমি 3টাই আনসার করতে পারবা। তাহলে এখানে দেখো, তুমি যদি অপরিচিতার গৃহটা পড়ে নাও তাহলেই তোমাদের হবে। এক একটা সৃজনশীলের মার্ক কিভাবে থাকবে তোমরা এখানে লক্ষ্য করো। এই যে ক নাম্বার যে মার্ক মানে জ্ঞানমূলক যে প্রশ্নটা থাকবে, এখানে থাকবে তোমাদের আধা, মানে কি 50, 0.50, মানে কি 1-এর অর্ধেক থাকবে। ক নাম্বার রিকোয়ার্ডে তোমাদের 1-এর অর্ধেক থাকবে। তারপরে খ নং রিকোয়ার্ডে এখানে থাকবে 1। তারপর গ নং রিকোয়ার্ডটা যেটা থাকবে এখানে থাকবে তোমাদের 1.5। আর ঘ নং রিকোয়ার্ডে থাকবে তোমাদের 2। এই টোটাল তোমাদের মার্ক হবে, দেখো কত হবে, 2 আর 1 3, আর এখানে আধা আর এখানে 1.5, এই 3 আর 2 কত, 5 হবে। তোমাদের 5 মার্ক এইভাবে হবে। যেহেতু তোমাদের প্রত্যেকটা প্রশ্নতে মার্ক কম করে থাকবে, সেহেতু তোমরা প্রশ্নগুলো খুব ছোট করে লিখতে হবে আর মূল বিষয়গুলো লিখতে হবে। তোমার যদি বানায় লেখো তাহলে কখনোই পরিপূর্ণ নাম্বার পাবে না, এই কথাটা তোমরা মনে রাখবা। এই যে তোমাদের জ্ঞানমূলক থেকে থাকবে, জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকবে এখানে থাকবে আধা, আর খ নং রেকর্ডে যেটা থাকবে এখানে 1 থাকবে। এখানে তোমরা কি করবা, 3 অথবা 4 লাইনের মধ্যে এটা শেষ, এটা এই যে খ নম্বর যেটা থাকবে এটা 1 অথবা 2 লাইনের মধ্যে শেষ করবা। আর গ নম্বরে যেটা থাকবে এটা 3-4 লাইনের ভিতরে শেষ করবা। আর ঘ নম্বর যেটা থাকবে এটা তুমি 1 পৃষ্ঠা অথবা 1.5 পৃষ্ঠা করতে পারো। 1 পৃষ্ঠা বেশি না করাটাই বেটার। আশা করি তোমরা মানদণ্ডটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমি প্রত্যেকটা গল্পেরই জ্ঞানমূলক এবং অনুধাবন এই 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর ঘনং গ আর ঘ এই 2টা রিকোয়ার্ড তোমরা গল্পটা ভালো করে পড়ে নিবা, এই গল্পের ভিতরটাই কমন পাইবা। কারণ গ আর ঘ এই 2টা থেকে আমি সাজেশনটা দিতে পারবো না, এই কারণ একটা গল্পের থেকে দিবে আর একটা অন্য একটা নাম দিবে। এই অন্য নামের সাথে গল্পের মধ্যে কি মিল আছে এবং কি মিল নেই, এই বৈশিষ্ট্যগুলা তোমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। যেহেতু গল্পের থেকে এই প্রশ্নগুলো দিলে হবিকল কমন পড়বে না, সেহেতু এই গ আর ঘ এই 2টা আমি দিব না। তোমরা গল্পটা ভালো করে পড়ে নিবা, তাহলে এখান থেকে সবগুলা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। এখন দেখো, আমি গদ্য অংশের অপরিচিতা গল্প থেকে এই যে খ নং অংশটা মানে জ্ঞানমূলক প্রশ্নটা আমি দিব। এটা দেওয়ার পর আমি খ নং মানে অনুধাবনটা দিব। এভাবে প্রত্যেকটা গল্পেরই ক আর খটা দিব, আর বাকিগুলা তোমরা গল্প থেকে পড়ে নিবা। কারণ এইগুলা কমন পাওয়াটা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। তোমরা যে গল্পটা ভালো করে পড়ে নাও তাহলে যেভাবে তোমাদের ঘুরে পেছিয়ে দেও তোমরা কমন পাবে ইনশাল্লাহ। আর জ্ঞানমূলক গুলা ভালো করে পড়ে নিবা, তাহলে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। যেহেতু আমরা 2টা গল্প পড়বো, 2টা গল্প থেকে 3টা সৃজনশীল, অথবা একটাতে যদি আমার 3টা কমন পড়ে যায় 3টা আনসার করবে, এই কারণে আমরা একটু বড় করে দিচ্ছি। তোমরা একটু ভালো করে পড়ে নিবা। যেহেতু এই প্রশ্নগুলো ছোট এমসিকিউ এর মতো করে পড়বা, তাহলে এইগুলা তোমার একটু বেশি পড়তে হবে। দেখো 1 নং প্রশ্নটা কি দিয়েছি, দেখো অপরিচিতা গল্প থেকে আমি দিতেছি, হরিশ কোথায় কাজ করে। 1 নং প্রশ্ন, এটা পড়ে নিবা। অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে, এই প্রশ্নটা পড়বা। 2 নং প্রশ্নটা। 3 নংটা দেখো, রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি। 4 নং প্রশ্নটা দেখো, শম্ভুনাথ শেখ রাহুতে কি পরখ করতে দিয়েছিল। 5 নম্বর প্রশ্নটা, অনুপমের পিস্তত্ব ভাইয়ের নাম কি। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে কল্যাণীর পিতার নাম কি। 7 নম্বর হচ্ছে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল।
8 নম্বর হচ্ছে অপরিচিতা গল্পে মামার অনুপমের কত বছরের বড়, মানে অপরিচিতা গল্পের মামা অনুপমের কত বছরের বড়। 9 নং প্রশ্নটা হচ্ছে অনুপমের বাবা পেশা কি ছিল। 10 নং প্রশ্নটা হচ্ছে কাকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছিল। 11 নং প্রশ্নটা হচ্ছে অপরিচিতা গল্পে ট্রেনে কার সাথে দেখা হয়েছিল। আর 12 নং প্রশ্ন হচ্ছে অনুপমের বন্ধুর নাম কি। 13 নং প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি। 14 নং প্রশ্ন হচ্ছে স্বয়ংবরা বলতে কি বোঝো। 15 নং প্রশ্নটি হচ্ছে বাংলা ছোট গল্পের জনক কে। 16 নং প্রশ্নটি হচ্ছে অপরিচিতা গল্পের লেখকের নাম কি। 17 নং প্রশ্নটি হচ্ছে কোন নগর কোথায়। 18 নং প্রশ্নটি হচ্ছে বিবাহ ভাঙ্গার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করে। 19 নং প্রশ্নটি হচ্ছে বিনু দাদা অনুপমের কেমন ভাই। 20 নং প্রশ্নটি হচ্ছে অনুপমকে কে আশীর্বাদ করে। আশা করি তোমরা অপরিচিতা থেকে এই জ্ঞানমূলক প্রশ্নটি পড়লে তোমরা জয়টা সেঞ্চুরি আসুক না কেন, তোমাদের 2টা বা 3টা বা একটা জয়টা আসুক না কেন, তোমরা হবি এইগুলোর বাইরে কখনো প্রশ্ন করবে না ইনশাল্লাহ। তারপর এটা মুছে দিয়ে আমি জ্ঞানমূলকটা নিয়ে এখন আমি জ্ঞানমূলকটা নিয়ে আলোচনা করেছি, এটা মুছে দিয়ে আমি অনুধাবনটা নিয়ে আলোচনা করব। বিএম শাখা শিক্ষার্থীরা এখন খ অংশ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের নম্বর থাকবে 1। দেখো আমি তোমাদের এই 10টি প্রশ্ন দিয়েছি, ইনশাল্লাহ এই 10টির ভিতরে তোমাদের কমন থাকবে। এখানে দেখো প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম উক্তিটির অর্থ কি। এটা তোমরা সবগুলাই গল্পের মধ্যে পাবে, গল্পটা ভালো করে পড়ে নিবা, তাহলেই সবগুলো প্রশ্ন উত্তর তোমরা গোছায় লিখতে পারবা। আর অবশ্যই তোমরা এক লাইনে যে মূল যে লাইনটা এই লাইনটা লিখতে হবে, তোমরা বানায় লিখতে পারবে না, কারণ এটা যেহেতু 1 নম্বরের প্রশ্ন এত বেশি লেখার কোনো দরকার নেই, কারণ তাহলে কিন্তু তোমরা সময় মেনটেন করতে পারবে না। তারপর 2 নং প্রশ্ন যে কল্যাণী বিয়ে না করার পণ করলেন কেন বা কেন। বিয়ের আসর থেকে কে অনুপমকে ফিরিয়ে দিলেন, কেন বুঝিয়ে দাও। 4 নং প্রশ্নটি হচ্ছে পণ্ডিত মশাই গল্পের অনুপমকে কেন শিমুল ফুলের সাথে তুলনা করতেন। 5 নং প্রশ্নটি হচ্ছে মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না কেন। 6 নং প্রশ্নটি হচ্ছে মেয়েটির নাম কল্যাণী শুনে অনুপম এবং তার মা কেন চমকে উঠেছিল। 7 নং প্রশ্নটি হচ্ছে একে তো বরের হাট মহার্ঘ তাহার পরে ধনুক বাঙ্গাপন এ কথার অর্থ বুঝে লেখো। 8 নং প্রশ্নটি হচ্ছে এটি একবার পরোক্ষ করিয়া দেখো, ব্যাখ্যা করো। 9 নং প্রশ্নটি হচ্ছে অন্নপূর্ণার কোলে গজনের ছোট ভাইটি ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। 10 নং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কল্যাণ বাপ হিসাবে আসর হইতে নিজের ফিরিয়া দিয়াছে বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। আশা করি তোমরা এই যে অপরিচিতা গল্প থেকে যে জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো দিয়েছি এর ভিতরে কমন পাবা ইনশাল্লাহ। তারপর আমরা গৃহটা নিয়ে আলোচনা করব। বিএম শাখা শিক্ষার্থীরা এখন গৃহ থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করব। দেখো তোমাদের গদ্য অংশ গৃহ থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলা তোমাদের ক নম্বরে থাকতে পারে। এখানে দেখো অনেকের মধ্যে চক্ষু কিসে দর্পণ, এই প্রশ্নটা পড়ে নিবে। কুন্দল অর্থ কি। 3 নং দিয়া গৃহসুখে বঞ্চিতা কে। 4 নং প্রশ্নটি হচ্ছে মেদিনী অর্থ কি। 5 নং প্রশ্নটি হচ্ছে গৃহ কি। 6 নং প্রশ্নটি হচ্ছে কেবল আপনাকে পর করিতে জানে না কার সম্পর্কে বলা হয়েছে। 7 নং প্রশ্নটি হচ্ছে কপালের দোষ উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে। 8 নং প্রশ্নটি হচ্ছে কোন আইন অনুসারে আমরা পিতা সম্পত্তির অধিকারী হই। 9 নং প্রশ্নটি হচ্ছে রুকিয়া দিবস কবে। 10 নং প্রশ্নটি হচ্ছে গৃহ প্রবন্ধে বাংলাদেশে কোন জেলার নাম উল্লেখ আছে। 11 নং প্রশ্নটি হচ্ছে পদ্মারাগ উপন্যাসটি কে লিখেছেন। 12 নং প্রশ্নটি হচ্ছে শৈশবে রুকিয়া কোন দুটি ভাষা রপ্ত করেছেন। 13 নং প্রশ্নটি হচ্ছে অসূর্য অর্থ কি।
খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 14 নং প্রশ্নটি মতিচুর গ্রন্থটি রচয়িতাকে। আশা করি তোমাদের এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তারপর এখান থেকে আমরা গৃহ থেকে অনুধাবন প্রশ্নগুলো আলোচনা করব। ব্যায়াম শাখা শিক্ষার্থীরা, এখন গৃহ থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা এখানে দেখো, গৃহ থেকে তোমরা এই 8টা অনুধাবনমূলক প্রশ্ন যদি তোমরা পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। দেখো 1 নং প্রশ্নটা কি বলছে, বলিতে আপন দুঃখ পরিনিন্দ হয়, এ কথা বলার কারণ কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর দেখো, গৃহকে সবার কাছে নিরাপদ মনে হয় কেন? তারপর 3 নং প্রশ্নটা দেখো, রুকিয়ার সময়কালে মেয়েদের বাড়ির বাইরে যাওয়ার নিয়ম ছিল না কেন? 4 নম্বর প্রশ্ন দেখো, নারীরা গৃহমুখে বঞ্চিতা কিভাবে ব্যাখ্যা করো? খুবই ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। তারপর গৃহ সুখের হয় কিভাবে ব্যাখ্যা করো? তারপর চক্ষু মনের দর্পণ স্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। কুমারী, সধবা, বিধবা সকল শ্রেণীর অবলার স্থায়ীরাই শোচনীয় ব্যাখ্যা করো। তারপর কেবল চারি প্রাচীরে ভিতরে তাকিলেই গৃহ তাকা হয় না ব্যাখ্যা করো। তোমরা যদি এই 8টি প্রশ্ন পড়ো, আশা করি গৃহ থেকে জ্ঞানমূলক অনুধাবনের উপর তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তারপর আমরা পদ্য নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর ব্যায়ামটি শাখা শিক্ষার্থীরা, এখন আমি বাংলা 2 থেকে তোমাদের খ বিভাগের পদ্য অংশটি নিয়ে আলোচনা করব। তোমাদের পদ্য অংশের মধ্যে 3টা গল্প মানে 3টা কবিতা থাকবে। একটা হচ্ছে বিদ্রোহী কাজী নজরুল ইসলামের, 2 নম্বরটা হচ্ছে প্রতিদান জসীমউদ্দিনের, আর 3 নম্বর হচ্ছে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের। এই 3টা তোমাদের কবিতা থাকবে। এই কবিতাগুলা থেকে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে এইগুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো। তোমরা এখানে লক্ষ্য করো, খ বিভাগের মধ্যে মানে পদ্য অংশ, এটা খ বিভাগে থাকবে। এখানে তোমাদের প্রশ্ন থাকবে টোটাল 5টা। তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 5টা, যে কোনো 3টি প্রশ্নের আনসার করতে হবে। এক একটা প্রশ্নের সৃজনশীল প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে 5 করে, 3 5 15, মানে 3টা আনসার করতে হবে। দেখো, যে প্রশ্ন বিদ্রোহ থেকে তোমাদের যে খ অংশের জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো থাকতে পারে, জ্ঞানমূলকে তোমাদের নাম্বার থাকবে। দেখো মান বন্টনটা করে দেখাই। তোমাদের ক অংশের নাম্বার থাকবে 0.5 মানে আধা, খ অংশে থাকবে 1, গ অংশের মধ্যে থাকবে তোমাদের 1.5 মানে 1.5, আর ঘ অংশের মধ্যে থাকবে তোমাদের 2। এই টোটাল হবে 5। যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মধ্যে মার্ক কম করে থাকবে, সেহেতু তোমরা প্রশ্নগুলো খুব ছোট করে লেখার চেষ্টা করবা। তাহলে দেখো, বিদ্রোহ থেকে ক অংশের মধ্যে মানে জ্ঞানমূলক প্রশ্নের যে প্রশ্নগুলো থাকতে পারে, কবি কি মানে না এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। তারপরে বেদুইন শব্দের অর্থ কি? তারপর কবি শুধু কাকে কর্নিশ করেন? তারপর বিদ্রোহী কবিতা কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এই প্রশ্নটা পড়ে নিবা। তারপরে দেখো, চেঙ্গিস কে? 6 নম্বর প্রশ্নটা দেখো, কর্নিশ কি? 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বলরামের অস্ত্রের নাম কি? 9 নম্বর প্রশ্ন হচ্ছে শিবের ধনুকের নাম কি? 10 নম্বর দেখো প্রশ্ন হচ্ছে, বিদ্রোহী কবিতায় কবি কাকে রুশে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়? 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে বাঙালি পল্টন ভেঙে যায়? 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই 12টি প্রশ্ন তোমার জ্ঞানমূলকের জন্য পড়ে নিবে, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। আর তোমরা মনে রাখবে, যেহেতু তোমাদের 3টা সৃজনশীল আসতে পারে 3টা গল্প এই কবিতা থেকে, তাহলে অনেক তোমাদের যদি মনে করো একটা গল্প থেকে একটা কবিতা থেকে 3টা সৃজনশীল কমন পড়ে যায়, তাহলে একটা গল্প থেকে তোমরা 3টা সৃজনশীল আনসার করতে হবে। তোমাদের বলছে যে কোনো 3টা আনসার করলেই হবে। তারপর খ অংশের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ওই যে খ অংশের অনুধাবনমূলক প্রশ্নগুলা বিদ্রোহী কবিতা থেকে।
কবি অনিয়ম উচ্ছৃঙ্খল কেন? এই প্রশ্নটা পড়ে নিবা। কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যবে উৎপীড়িতের স্কন্দন রুল আকাশে বাতাসে ধ্বনি ধ্বনিবে না, এ কথা বলার কারণ কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণঐতিহ্য, চরণটি বুঝিয়ে লেখো। খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। আমি বলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। আমি মানি না কোনো আইন, উদ্ধৃতি চরণটি ব্যাখ্যা করো। তারপর বিদ্রোহী কবিতায় কবি কেন সব ভেঙে চুরমার করেন? ব্যাখ্যা করো। তারপর আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের বিদ্রোহী কবিতা থেকে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন এই দুইটাই কমন পড়বে ইনশাল্লাহ। আর গ নাম্বার গ এবং ঘ এই দুইটা প্রশ্ন আমি না দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় তোমাদের যেহেতু একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের সাথে নাও মিলতে পারে, সেহেতু তোমরা গল্পগুলো ভালো, কবিতাগুলো ভালো করে বুঝে পড়ে নিবে ইনশাল্লাহ, তাহলে তোমরা প্রশ্নগুলো খুব সহজভাবে লিখতে পারবা। এখন 2 নং মানে প্রতিদানটি নিয়ে আলোচনা করব। পদ্য অংশের জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর, কবি কাকে বুক ভরা গান দেন? 2 নম্বর, প্রতিদান শব্দের অর্থ কি? 3 নম্বর, নিরন্তন শব্দের অর্থ কি? 4 নম্বর, বান শব্দের অর্থ কি? 5 নম্বর, মালাঞ্চ অর্থ কি? 6 নম্বর, নকশি কাতার মাঠ কি ধরনের রচনা? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জসীমউদ্দীন কি হিসাবে সমাধিত পরিচিত, মানে কি হিসাবে তাকে সবাই চিনে? কবি কাটার পরিবর্তে কি দান করতে চান? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? 10 নম্বর প্রশ্নটি, দ্বিগল রজনী কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর এখন প্রতিদানের খ অংশের মধ্যে যে অনুধাবন প্রশ্নমূলক প্রশ্নগুলো থাকবে তার উপর ভিত্তি করে আমি এই সাজেশনটি তৈরি করেছি, আশা করি তোমাদের কমন পড়বে। কবি কে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কে? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কবি দ্বিগল রজনী জেগে তাকেন কেন? ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। যে কবির ঘর ভেঙেছে কবি তার ঘর বাঁধতে চান কেন? ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিদান, তারপরে দেখো, প্রতিদান কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ব্যাখ্যা করো। আপন করিতে খুঁজিয়ে বেড়ায় যে মোরে করেছে পর, কবি কথাটি বলেছেন কেন? ব্যাখ্যা করো। তারপর যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরিয়ে তার লাগি, ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতাটি দ্বারা কবি যা বুঝিয়েছেন তা ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে বিষে ভরা বান কথাটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রতিদান থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে নিবে। এখন আমরা 3 নং কবিতাটি আলোচনা করব। 18 বছর বয়স পদ্য অংশ জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করব। 1 নং, 18 বছর বয়স কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নটা পড়ে নিবা। 4 পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এই প্রশ্নটা পড়বা, খুবই ইম্পর্টেন্ট। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চাই? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে 5 নাম্বার, 18 বছর বয়স কি জানি? এই প্রশ্নটা পড়ে নিবা। উত্তরী শব্দের অর্থ কি? এই প্রশ্নটা পড়বা। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়? এই প্রশ্নটা পড়ে নিবা। 18 বছর বয়স বিপদের মুখে কি? এই প্রশ্নটা পড়বা। তারপরে আকাল ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য কি ধরনের রচনা? কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়? কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়? প্রশ্নটা পড়ে নিবা। তারপরে অনুধাবনের মধ্যে যে প্রশ্নগুলো থাকতে পারে, 18 বছর বয়স
দুর্যোগের হাল ঠিক রাখতে পারে না কেন? ব্যাখ্যা করো কেন? দুর্যোগ হাল ঠিক মতো রাখার ভার উক্তিটি ব্যাখ্যা করো। এ দেশের বুকে 18 আসক নেমে কবি এ উক্তিটি ব্যাখ্যা করো। খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর এটা দেখো, 18 বছর বয়স ভয়ঙ্কর কেন? ব্যাখ্যা করো। কবি 18 বছর বয়সকে দুঃসহ বলেছেন কেন? ব্যাখ্যা করো। খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ বয়স জানে রক্তদানের পূর্ণ উক্তিটিকার ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাষ্পীর বেগে স্টিমারের মতো চলো কথাটি দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছে? এই প্রশ্নটা পড়ে নিবা। আশা করি গদ্য অংশ মানে খ বিভাগের মধ্যে এই তিনটা, তোমাদের যে তিনটা কবিতা দেওয়া আছে এই তিনটা থেকে আমি যে সাজেশনগুলো দিয়েছি এর ভিতরে ইনশাল্লাহ কমন পড়বে 100%। ব্যায়াম শাখা শিক্ষার্থীরা, এখন গ বিভাগ নাটক নিয়ে আলোচনা করব। তোমাদের নাটকের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার এই উপন্যাসটি দিয়েছে। উপন্যাসটির উপর ভিত্তি করে আমি তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন যে প্রশ্নগুলো তৈরি করেছি, আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে। এখানে তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা আনসার করতে হবে। মানে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে। এখন দেখো, এখানে কিন্তু একটা আনসার করতে হবে। এখানে মার্ক থাকবে 5, 4টা বিভাগে বিভক্ত করবে। ক নাম্বারে থাকবে আধা, খ নাম্বারে 1, গ নাম্বারে 1.5 আর ঘ নাম্বারে 2। এইভাবে প্রশ্নটা বন্টনটা করে নিবে। আর গল্পটা তোমরা অবশ্যই পড়ে নিবা। আর তার উপর ভিত্তি করে ক আর খ এই দুইটা যদি তোমরা আমি যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো পড়ে নাও, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। এর বাইরে তো কখনোই কমন পড়বে না। দেখো, ক বিভাগের ক এর অংশ জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, পলাশী যুদ্ধে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কত কত হাজার সৈন্য ছিল? তারপরে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? সিরাজউদ্দৌলার পতন কেন চাই? সংলাপটি কার? নবাব সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি ছিল? পলাশী যুদ্ধে ইংরেজদের পক্ষে সৈন্য কত ছিল? রাইসুল জুহালার প্রকৃত নাম কি? সিরাজউদ্দৌলা নাটকের মোট কয়টি দৃশ্য রয়েছে? কোম্পানির ঘুষখোর ডাক্তার কে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মির্জাফর কোন দেশ হতে ভারতে আসে? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? ইংরেজেরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়? সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? 16 নম্বরটা দেখো, কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? সিরাজউদ্দৌলার নাটকের কতটি অঙ্ক রয়েছে? সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কি? সিরাজউদ্দৌলার নাটকের রচয়িতা কে? নবাব আলীবর্দী কার প্রিয় পাত্র কে ছিলেন? তোমরা এই 20টা জ্ঞানমূলক পড়ে নিবা, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% শিওর কমন পাবে। এখন আমরা অনুধাবনমূলক মানে খ অংশের মধ্যে যেটা থাকবে এটা নিয়ে আলোচনা করব। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব বলতে কি বোঝানো হচ্ছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিরূপ প্রতারকের দল চিরকালই পালায় উক্তিটির অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমার শেষ যুদ্ধ পলাশীতে উক্তিটি বুঝিয়ে লেখো। ব্রিটিশ সিংহর ভয়ে লেজ গুটিয়ে নিলেন, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চুপ বেঈমান কাপুরুষ, বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না। তারপর কত বড় শক্তি তবু কত তুচ্ছ উক্তিটি ব্যাখ্যা করো। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড় উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা পড়ে নিবা। ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কেন? এই প্রশ্নটা পড়ে নিবা। তারপর দেখো, তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি উক্তিটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেওয়ালের বীর উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে তোমাদের গ বিভাগের মধ্যে সিরাজউদ্দৌলা মানে উপন্যাস সিরাজউদ্দৌলা থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিবা, তাহলে ক আর খ ইনশাল্লাহ কমন পাবা। আর গল্পটা একটু পড়ে নিবা, তাহলে গ আর ঘটা তোমরা গুছিয়ে লিখতে পারবা। আশা করি তোমরা গ বিভাগটা বুঝতে পেরেছ।
এখন আমরা ব্যাকরণটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন ব্যাকরণ অংশটি নিয়ে আলোচনা করব। তোমাদের ব্যাকরণটা থাকবে ঘ বিভাগের মধ্যে। এখানে ব্যাকরণের মধ্যে তোমাদের 7টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে। এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে 3 করে, 3 পাঁচা 15। তাহলে চলো ব্যাকরণ থেকে আমাদের যে অধ্যায়গুলা তোমাদের পড়তে হবে। তোমরা এখানে লক্ষ্য করো, ব্যাকরণ থেকে ব্যাকরণটা থাকবে ঘ বিভাগে ব্যাকরণ। এখানে তোমাদের এক একটা প্রশ্ন 3 করে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, 7টি প্রশ্ন থাকবে। দেখো প্রথম অধ্যায় থেকে ব্যাকরণের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। যেহেতু তোমাদের মার্ক থাকবে 3, তাহলে এখানে 5টি জায়গা 3 দিবে, মানে 3টা বানান নিয়ম লেখো উদাহরণ সহ, এটা চাইবে। তারপর বাংলা বানানে ইকার ব্যবহারের 5টি নিয়ম লেখো, এই প্রশ্নটাও পড়ে নিবে, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলা। তারপর নত্যবিধান বলতে কি বুঝো, নত্যবিধানের 5টি নিয়ম লেখো। এন 5টি চাবে না 3টি, যেহেতু 3 করে মার্ক থাকবে। নত্যবিধান বলতে কি বুঝো, সত্যবিধান বলতে কি বুঝো, সত্যবিধানের 5টি নিয়ম লেখো। তারপর বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের যে কোনো 5টি নিয়ম লেখো, অথবা প্রমিত বাংলা বানানের 4টি নিয়ম লেখো। এই প্রশ্নগুলো থাকবে প্রথম অধ্যায় থেকে। তারপর তোমাদের প্রথম অধ্যায় থেকে এই যে শুদ্ধ বানান লিখো, এই বানানগুলো একটু ভালো করে পড়ে নিবা। এখান থেকে একটা প্রশ্ন তৈরি করবে এরা ইনশাল্লাহ। দেখো কিন্নজীবী, এটা শুদ্ধ বানান হবে কিন্নজীবী। সান্ত্বনা, এই যে সান্ত্বনা, দেখো এটা হচ্ছে অশুদ্ধ আর এটা হচ্ছে শুদ্ধ, মানে এভাবে দেওয়া থাকবে, তোমাদের শুদ্ধ করে লিখে নিতে হবে। কৃতকার্য, এই যে কৃতকার্য। পরিপক্কতা। তারপর আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা। তারপর আয়ত্ত। কুৎপিপাসা। অনুকূল। তারপরে দেখো উচ্ছ্বাস। নীতিশ। দুর্বিষহ। দারিদ্র। দুরবস্থা। আয়ত্তদিন। তারপর এখান থেকে দেখো কর্ণজীবী, কিনজীবী। মুমূর্ষ। পুরস্কার। পিপিলিকা। বানানগুলো একটু দেখে নিবা। গীতাঞ্জলি। এটা এখানে দেখো নিয়বুর কার্য লইস্কালি জলি। কৃষিজীবী, যত জীবী বানান দীর্ঘিকার দেবে। এই যে কৃষিজীবী। অনুকূল। ন্যূনতম, এই যে ন্যূনতম সঠিক বানানটা একটু দেখে নিবা। পুরস্কার। প্রজ্বলিত, এখানে একটা বফল হবে। প্রাণীবিদ্যা। উজ্জ্বলের মধ্যে একটা বফল হবে। সরস্বতী। তারপর জীবিকা। পাষাণ। সমীচীন। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে নাও, এখান থেকে একটা প্রশ্ন তৈরি করবে। এখানে তোমাদের অশুদ্ধ বানানগুলা দেওয়া থাকবে এবং বলবে শুদ্ধগুলা তৈরি করার জন্য। আশা করি তোমরা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এবং পড়লে কমন পাবে, তোমরা বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, বিষয়টি উদাহরণ সহ বুঝিয়ে দাও। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উপসর্গ কাকে বলে, কত প্রকার, কি উদাহরণ সহ লিখো। বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কি বুঝিয়ে দাও। এই প্রশ্নটা পড়ে নিবা। তারপর ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার, কি। তারপর বিশেষ শব্দ শ্রেণী কাকে বলে, উদাহরণ সহ শ্রেণীবিভাগ মানে প্রকারটা বলছে লেখার জন্য। আবেগে কি অর্থে আবেগ শব্দ ব্যবহৃত হয়। তোমরা এই প্রশ্ন পড়ে নিবা দ্বিতীয় অধ্যায় থেকে, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। তারপর তৃতীয় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকতে পারে, দেখো বাংলা ভাষা অপপ্রয়োগ বলতে কি বুঝো, যে সব কারণে বানান ভুল হয় তার 3টি কারণ লিখো। এই প্রশ্নটা পড়ে নিবা। প্রদত্ত অশুদ্ধ শব্দকে শুদ্ধ রূপান্তর করো। আমাদের বলছে অশুদ্ধ শব্দকে শুদ্ধ রূপান্তর করার জন্য। দেখো এখানে কোনগুলো অশুদ্ধ, এই যে এখানে দেখো তোমাদের প্রশ্নগুলা এরকম থাকবে। দেখো অশুদ্ধ শব্দগুলো যে এইভাবে থাকবে। প্রমিত কথা অবিশ্বাস করিলে তোমার মঙ্গল হবে।
প্রমির, এই যে দেখো প্রমির কথা অবিশ্বাস করিলে তোমার মঙ্গল হবে। এখানে শুদ্ধটা হবে প্রমির কথা অবিশ্বাস করলে, যে এনেকে করিলে, আর এখানে লিখতে হবে করলে তোমার মঙ্গল হবে। এইভাবে তোমরা এই যে প্রশ্নগুলা পড়ে নিবা। দেখো এখানে প্রশ্নগুলা, যিনি গড়িতে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়িতে পারবে। তাহলে এটা শুদ্ধটা হবে যে গড়িতে, এখানে গড়তে জানেন তিনি শিবও গড়তে, যে গড়িতে জায়গাত গড়তে গড়তে পারেন, বাদরও গড়িতে জায়গাত কি গড়তে পারেন। এইভাবে তোমরা পড়ে নিবা। তাহাকে আমি সেখানে যাইতে দেখিলাম, তাহাকে আমি সেখানে যেতে দেখিলাম। চোরটি পুলিশকে দেখিয়া দ্রুত পালায়ন পালায়ন করিল। চোরটি পুলিশকে দেখে দ্রুত পলায়ন করিল। পালায়নের জায়গাত পলায়ন হবে। রুমি জুমাকে দেখিয়া কান্না করিয়া দিল। রুমি জুমাকে দেখে কান্না শুরু করে দিল। যে দেখিয়া, আর এখানে হবে দেখে। এইভাবে তোমরা এই যে অশুদ্ধ বানানগুলা দেওয়া থাকবে, এটা তৃতীয় অধ্যায়ের মধ্যে পাইবা শুদ্ধ বানানগুলো। আর তোমরা যদি না পাও তাহলে এই যে এখানে আমি দিয়ে দিছি, তোমরা একটু ভালো করে পড়ে নিবা। তারপর দেখো বাংলাদেশ একটি বিখ্যাত উন্নতিশীল দেশ, আর উত্তরটা হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কালিদাস বিখ্যাত কবি, এখানে শুদ্ধটা হবে কালিদাস বিখ্যাত কবি ছিলেন। সব মাছগুলোর দাম কত? সব মাছের দাম কত? এটি শুদ্ধ আর এটি অশুদ্ধ। সে অপমান হইয়াছে, সে অপমানিত হয়েছে। উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। কুপুরুষের মতো কথা বলছো কেন? কাপুরুষের মতো কথা বলছো কেন? একের লাঠি দশে বোঝায়, দশের লাঠি একের বোঝায়। এটা হবে শুদ্ধটা, দশের লাঠি একের বোঝায়। আমার আর বাঁচিবার স্বাদ নাই, আমার আর বাঁচিবার স্বাদ নাই। এটা শুদ্ধটা হবে আমার আর বাঁচিবার স্বাদ নাই। একটু দেখে নিবা, বাঁচিবার স্বাদ নাই। এই স্বাদ বানানটা দেখো, এখানে স্বাদ বানানটা, যে এখানে স্বাদ বানানটা, তাহাকে এখন থেকে যাইতে হবে, তাহাকে এখন হইতে যাইতে হবে। সময় বড় সংক্ষিপ্ত। তারপরে দেখো এই প্রশ্নটা পড়বা, গীতাঞ্জলি পড়ছে কি? গীতাঞ্জলি পড়ছে কি? বানানগুলো একটু দেখে নিবা। এখানে গীতাঞ্জলিটা ভুল আছে, এখানে শুদ্ধ করছে। বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হয়েছে, বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এটা 22 সালে এসেছে। সকল ছাত্রগণে পাঠের অমনোযোগী, সকল ছাত্রগণে পাঠে অমনোযোগী। বানানগুলো একটু দেখে নিবা। ছাত্রগণে, এখানে লিখবা শুধু ছাত্রই। তারপর দেখো আবশ্যক ব্যয়ের কার্পণতা উচিত নয়, আবশ্যক ব্যয়ে কার্পণতা উচিত নহে। দৈন্যতা প্রশংসনীয় নয়, দীনতা প্রশংসনীয় নহে। এটা লজ্জাস্কর ব্যাপার, এটা লজ্জাকর ব্যাপার। তোমার তত্ত্ব গ্রহণীয় নয়, তোমার তত্ত্ব গ্রহণযোগ্য নয়। তিনি স্বস্তিক বেড়াতে গেছেন, তিনি স্বস্তিক বেড়াতে গেছেন। বানানগুলো একটু ভালো করে দেখে নিবা। ছেলেটি ভয়ানক ভালো, ছেলেটি অত্যন্ত ভালো। তারপর একটা দেখো, অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। অতিশয় দুঃখিত হলাম, অত্যন্ত দুঃখিত হলাম। অধ্যয়নে ছাত্রদের তপস্য। সব সাধক পূর্বক চলবে, সাবধানে চলবে। এখানে দেখো সাবধান পূর্বক চলবে, এখানে সাবধানে চলবে। অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট। এখানে দেখো বানানগুলো একটু খেয়াল করো। এটা দীর্ঘ আছে, এখানে হবে রসিকার। আমি সন্তুষ্ট হলাম। ইহা প্রমাণ হইয়াছে, ইহা প্রমাণিত হইয়াছে। ঈদের বন্ধ, আর এখানে হবে ঈদের ছুটি। আমি সাক্ষী দিব না, আমি সাক্ষ্য দিব না। শীঘ্রই আমাকে টাকা পাঠাও, শীঘ্রই আমার নিকট টাকা পাঠাও। তাহলে এখান থেকে তোমাদের একটা শুদ্ধ অশুদ্ধ নিয়ে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ভালো করে তোমরা যে প্রশ্নগুলো দিলাম এগুলা পড়ে নেবে, এখান থেকে কমন পাইবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। তোমাদের প্রবন্ধ রচনা থাকবে 3টি, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে মার্ক থাকবে তোমাদের 10। দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে রচনাগুলো আমি লিখে দিয়েছি, এই রচনাগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ 3টাই কমন পড়বে। তোমরা ভালো করে পড়ে নিবা। স্বদেশ প্রেম,
এই স্বদেশপ্রেম ভালো করে পড়ে নেবা। মানব কল্যাণে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রচনা বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি খুবই ইম্পর্টেন্ট। তারপরে পরিবেশে দূষণ ও তার প্রতিকার, এটা ভালো করে পড়ে নেবা। মাদকাসক্তি ও তার প্রতিকার। তারপরে ইন্টারনেট ও আজকের বিশ্ব খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারিগরি শিক্ষার গুরুত্ব, এই যে প্রশ্নটা পড়ে নেবে। এই 7টা তোমরা যদি রচনা পড়ো ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো তোমাদের এখান থেকে 3টা কমন পড়বে। আমি যে সাজেশনটা দিয়েছি ইনশাল্লাহ তোমরা এখান থেকে নিশ্চিত, তোমরা যে সাজেশনটা ভালো করে অনুসরণ করে এখান থেকে A+ পাবে, তোমাদের নিশ্চিত A+ থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।